পাঠিয়ে দিতে পারেন। এছাড়া কমেন্ট করবার জন্য তাদের অফিসিয়াল যে ভেরিফাইড করা ফেসবুক পেজ রয়েছে 96.4 স্পাইস এফএমের, সেখানে গেলেই আপনারা ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি পৃথিবীতে যে কোনো প্রান্ত থেকে একই আমাদেরকে টিউন করতে পারবেন এবং আপনার যে কোনো মতামত বা মন্তব্য লিখে পাঠিয়ে দিতে পারবেন কমেন্টের মাধ্যমে। কিভাবে ঘটনা পাঠাবেন সে উপায় সম্পর্কে আমরা আলোচনা করব, তবে এই মুহূর্তে আর দেরি করতে চাই না, আমরা চলে যেতে চাই ঘটনায়। এবং আজকে প্রথম যে ঘটনাটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো, আশা করছি আপনাদের সেই ঘটনাটি ভালো লাগবে। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার কাছে ঠিক যেভাবে ঘটনাটি লিখে পাঠানো হয়েছে আমি চেষ্টা করব ঠিক সেভাবেই আপনাদেরকে ঘটনাটি পড়ে শোনাবার জন্য। ভূত নাইট। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা শ্রাবণ, কেমন আছেন? আমার নাম আরিফ, আমি লিখছি নরসিংদী থেকে। জীবনে আমাকে কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি, কিন্তু একবার খুব ছোট্ট একটি ঘটনা ঘটে গিয়েছিল যা এখনো মনে পড়লে গা শিউরে ওঠে। ঘটনাটি আজ থেকে আরো 4 থেকে প্রায় 5 বছর আগের। আমরা 8 জন বন্ধু মিলে সোনারগাঁয়ের খুব জনপ্রিয় একটি জায়গা মায়াদ্বীপ ঘুরতে গিয়েছিলাম। শরৎকালে দ্বীপের চারপাশ জুড়ে তখন সাদা কাশফুল। সেই দৃশ্যটা সত্যি অনেক অপূর্ব। সারাদিন নৌকা নিয়ে মেঘনা নদীতে ঘুরে বেড়ানোর পর সন্ধ্যার দিকে আমরা দ্বীপে পৌঁছাই। আমার এক বন্ধু তখনকার সময় স্থানীয় একটি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকায় সেই রাতে আমাদের দ্বীপেই ক্যাম্পিং করার সুযোগ হয়ে যায়। চারদিকে কাশবনে ঘেরা নির্জন দ্বীপ, আশেপাশে কোনো লোকবসতি নেই। দূর থেকে ভেসে আসছিল শেয়ালের ডাক। পুরো পরিবেশটা বেশ রোমহর্ষক। কিন্তু বন্ধুদের আড্ডার ভিড়ে সেদিকে তেমন একটা খেয়ালই করিনি। আমরা সবাই মিলে একটি খোলা জায়গায় ক্যাম্প ফায়ার করেছিলাম। আড্ডা, গান আর পাশাপাশি বারবিকিউর আয়োজন চলছিল। ঠিক তখন হঠাৎ চোখ পড়ল সামনে থাকা একটা ঝোপের দিকে। মনে হলো কাশবনের আড়াল থেকে কেউ বা কিছু একটা আমাদের দিকে উকি দিচ্ছে। আমি বিষয়টা লক্ষ্য করে পাশে বসে থাকা বিষয়টা দেখানোর মুহূর্তেই হঠাৎ প্রচণ্ড বাতাসের ঝাপটায় এক বিকৃত অবয়ব যেন ঝোপের আড়াল থেকে ছুটে এসে আমার ঠিক সামনে এসে দাঁড়ালো। ইউটিউবের সেই স্ক্রিমার ভিডিওগুলো দেখেছেন তো? হঠাৎ করে পর্দায় ভয়ানক মুখ এসে চোখে পুরো আতঙ্কে ভরে যায়, ঠিক সেরকমই। জিনিসটা এতটাই কাছে চলে এসেছিল যে তার মুখ থেকে ভেসে আসা কাঁচা মাছের মতো তীব্র পচা গন্ধ আমার নাকে সরাসরি লাগছিল। তার কোনো শরীর ছিল না, মনে হচ্ছিল বাতাসে ভাসমান একটি অভিশপ্ত মাথা। চেহারা যেন পচা লাশের মতো, ছালগুলো গলে পড়ার উপক্রম, চোখের কোটরগুলো সম্পূর্ণ গভীর কালো, আর চোয়ালের দাঁতগুলো অস্বাভাবিক ধারালো। ভয়াবহ ঘৃণ্য এক মুখ যেভাবে চোখের সামনে ভেসে এলো, ঠিক সেভাবেই এক নিমেষে আবার হাওয়ায় মিশিয়ে গেল। আমি চিৎকার করে লাফিয়ে পেছনে পড়ে গেলাম। বন্ধুরা হতভম্ব হয়ে বারবার জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে, কিন্তু কয়েক মিনিট আমি কোনো কথাই বলতে পারছিলাম না। যেন যা দেখেছি তা ব্যাখ্যা করার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছিলাম না। দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক হঠাৎ যেন আরও কাছে শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল কাশবনের ঝোপেই তারা লুকিয়ে থেকে মুহূর্তে মুহূর্তে ডাকছে।
আমার বন্ধুরাও পরিবেশের এই অস্বাভাবিক পরিবর্তন তখন বুঝতে পারছিল। এতক্ষণ যাদের মুখে হাসি ছিল তারা সবাই যেন হঠাৎ থমথমে হয়ে গেল। কষ্ট করে আমি শুধু এতটুকুই বলতে পেরেছিলাম, ভাই, আমি ভয়ানক কিছু একটা দেখেছি। বন্ধুরা সময় আমাকে উঠে দাঁড় করালো, পানি খাইয়ে একটু স্বাভাবিক করার চেষ্টা করলো। পরে শান্ত হয়ে আমি যা দেখেছি তা বোঝানোর চেষ্টা করলাম। ভেবেছিলাম তারা হয়তো হাসাহাসি করবে, কিন্তু অবাক হয়ে দেখলাম তারা ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে শুনল এবং আমার কথাকে উপহাস না করে বিশ্বাস করল। এবার আমরা সবাই অনুভব করতে লাগলাম পরিবেশটা যেন আরো ভারী হয়ে উঠেছে। অদ্ভুত এক অস্থিরতা চারদিকে ছড়িয়ে পড়েছে। এক বন্ধু বলেই উঠল, আমাদের মনে হয় এই জায়গায় আর থাকা ঠিক হবে না। তার কথায় সবাই একমত হলেও তখনই জায়গাটা ছাড়ানোর উপায় ছিল না। আনন্দ যেন মুহূর্তে কোথায় মিলিয়ে গেল। শেয়ালের দলও যেন আরো কাছে চলে এসেছে। ঝোপঝাড়ের ভেতর জোড়ায় জোড়ায় চোখ জল করতে দেখছিলাম আমরা। এক মুহূর্ত স্থির থাকা যাচ্ছিল না। অশুভ এক উপস্থিতি যেন আমাদের চারপাশে ঘিরে ধরেছিল। বন্ধু তখন তার পরিচিতদের ফোন করে আমাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। পাশের গ্রাম থেকে লোক আসতে আসতে আমরা কোনো রকমে রাতের খাবারটা খেয়ে নিলাম। এদিকে আমার শরীর খারাপ হতে শুরু করলো। আমি কিছুই খেতে পারছিলাম না। বুঝতে পারছিলাম জ্বর উঠে গেছে। ভয় আর ঠান্ডায় আমার শরীর কাঁপছিল। সেই বিকৃত মুখটা যেন বারবার চোখের সামনে ভেসে উঠছিল। শরীর এক পর্যায়ে এতই খারাপ হয়ে পড়ে যে আমি অজ্ঞান হয়ে যাই। চেতনা ফিরে দেখি আমি আমার বন্ধুর বাড়িতে। ওরা আমাকে ধরাধরি করে নিয়ে এসেছে। তখনও আমার প্রবল জ্বর। 2 দিনে সেখানেই আমি ছিলাম। কিছুটা সুস্থ হলে আমি বাড়ি ফিরে যাই। ঘটনাটি যাকে যাকে বলেছি প্রত্যেকেই নিজস্বভাবে এটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। কারো মতে এমন নির্জন জায়গায় রাত কাটানোর সিদ্ধান্তটাই ভুল ছিল। সেখানে জিন বা অশরীরী কোনো কিছুর বসবাস থাকতে পারে। অনেকে বলেছেন এটা হয়তো একটা পিশাচ ছিল, কারণ আমরা সেদিন খাবার রান্না করছিলাম। মাছ মাংসের গন্ধে এরা নাকি বেশি আকৃষ্ট হয়। আবার কেউ কেউ বলেছে সবটাই কল্পনা, মনের ভুল। আসলে আমিও জানি না সেদিন আসলে কি হয়েছিল। আমি একা নই, আমার বন্ধুরাও সেই রাতে কোনো একটা অশুভ শক্তির উপস্থিতি অনুভব করেছিল। হতে পারে প্রকৃতি আমাদের সঙ্গে কোনো নিষ্ঠুর মজা করেছিল। আবার এটাও হতে পারে সেদিন সত্যিই আমরা মুখোমুখি হয়েছিলাম এই পৃথিবীর অতিপ্রাকৃত কোনো কিছু। যাই হোক না কেন, সেই ভয়ানক চেহারা আমি আজও ভুলতে পারিনি। মনে করলে আমার এখনো গা শিউরে ওঠে। শুধু অতিপ্রাকৃত নয়, প্রকৃতিও যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা দৃষ্টান্ত আজকে আমরা দেখেছি। আজ রাজধানী সহ সারা দেশ কেঁপে উঠেছিল কিছুক্ষণের জন্য, এবং সেই কাঁপুনি কেড়ে নিয়েছে বেশ কিছু প্রাণ। এখন পর্যন্ত মৃতের সংখ্যা যতটুকু জানা গেছে প্রায় 10 ছাড়িয়েছে। আরও বাড়তে পারে বলে আশঙ্কা অনেকের। সেই প্রকৃতি যখন এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তাহলে একবার চিন্তা করুন যাদেরকে বা যে জিনিসগুলোকে আমরা অতি প্রাকৃতিক বলছি, যেটাকে আমরা ইংরেজিতে সুপার ন্যাচারাল বলছি, সেই ধরনের লোমহর্ষক ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে বা একটা মানুষের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে। নির্জন যে কোনো জায়গায় আপনি অন্ধকারের মধ্যে যদি তাকিয়ে থাকেন অনেকক্ষণ, তাহলে আমাদের মস্তিষ্ক নিজে থেকেই সে জায়গায় কোনো একটা আকৃতি খুঁজে বের করার চেষ্টা করে। আপনার নিজের সাথেও হয়তো এমনটা ঘটেছে। আপনি রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, আপনার ঘরে যে চেয়ারটা রাখা রয়েছে সেই চেয়ারের উপর কিছু এলোমেলো কাপড় রয়েছে, এবং আপনি সেই এলোমেলো কাপড়ের দিকে তাকিয়ে হুট করে খুবই অল্প কিছু সময়ের জন্য হলেও মনে হয়েছে
কেউ একটা বসে আছে। তারপর আপনি আস্তে, আস্তে যখন ওটা বুঝতে পারলেন যে না, এগুলো আপনার জমিয়ে রাখা কাপড়। ঠিক সেভাবেই আপনি যখন নির্জন একটা পরিবেশে রয়েছেন, সে সময় অন্ধকারে অনেকক্ষণ যদি আপনি তাকিয়ে থাকেন, খুব স্বাভাবিকভাবেই সম্ভাবনা রয়েছে আপনার মস্তিষ্ক আপনাকে ধোঁকা দেয়ার। তবে এইসব কিছুর বাইরেও আমাদেরকে এটাও বিশ্বাস করতে হবে, আমাদের এই পৃথিবীতে আরো অনেক কিছু রয়েছে। সে জায়গা থেকে ঐরকম একটা পরিবেশে যেমনটা বর্ণনা দিয়েছেন আরিফ তার ঘটনায়, সে একটা দ্বীপে ছিল যেখানে কাশবন দিয়ে ঘেরা, যেখানে তারা ছাড়া আর আশেপাশে বা খুব কাছের মধ্যে কোনো মানুষ ছিল না। সেরকম একটা জায়গায় যদি অতিপ্রাকৃত কোনো একটা ঘটনা ঘটেই ফেলে, সেখানে যদি কোনো একটা জিনের বা কোনো ধরনের ভৌতিক ঘটনার তারা সম্মুখীন হয়, তাহলে সেটাকে হয়তো শুধুমাত্র মস্তিষ্কের একটা ভুল কিংবা হ্যালোসিনেশন বলে হয়তো চালিয়ে দেওয়া ঠিক হবে না। আবার একই সাথে এর বাইরেও আমাদের এই জিনিসটাকেও বুঝতে হবে যে ভয় পাওয়ার ক্ষেত্রে আমরা মাঝে মাঝে এমনটা হয়, দেখবেন যখন আমাদের শরীর, যেটাকে আমরা বলি গোজবাম্প, তার মানে আপনি যখন কোনো একটা নির্জন জায়গায় থাকবেন, হুট করে দেখবেন আপনার শরীর ভারী হয়ে ওঠে। আপনার কাছে তখন মনে হবে আপনি কোনো কিছুর একটা উপস্থিতি টের পাচ্ছেন। অনেক সময় আমরা সেটাকে স্কিপ করি, আমরা সেটাকে ইগনোর করার চেষ্টা করি। কিন্তু মনে রাখবেন, আপনি যদি এমন কোনো জায়গায় হঠাৎ করে আপনার শারীরিকভাবে ফিল হতে শুরু করে যে আপনি ছাড়াও আরো অন্য কিছুর অস্তিত্ব রয়েছে, সেটাকে কখনোই খুব একটা হালকাভাবে নেবেন না। আমাদের মস্তিষ্ক যে নিউরনের মাধ্যমে গঠিত, সেই নিউরনে আমাদের পুরো আদান প্রদান প্রক্রিয়াটা ঘটে ইলেকট্রনের মাধ্যমে, এবং সেই ইলেকট্রনের মাধ্যমে যখন আপনার পুরো বডিটা সঞ্চালিত হচ্ছে বা পরিচালিত হচ্ছে, সেখানে কোনো এক্সট্রা এনার্জি যদি থাকে, সেই এনার্জি ডিটেক্ট করার মতো সক্ষমতা আমাদের ব্রেনের রয়েছে। সেই জায়গা থেকে আমরা অনেক সময় অনেক ধরনের সিগন্যাল পাই, বা অনেক সময় যেটাকে আমরা বলি যে গা ভারী হয়ে আসছে বা গা শিউরে উঠছে, মনে হচ্ছে গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু আমরা অনেক সময় সেটাকে খুব বেশি একটা গুরুত্ব দেই না। কিন্তু উচিত, আমাদের গুরুত্ব দেওয়া উচিত, এবং আমাদের মস্তিষ্কের পাঠানো সেই বার্তাকে গুরুত্ব দিয়ে হলেও সেই জায়গা যত তাড়াতাড়ি সম্ভব পরিত্যাগ করা উচিত। আছেন আমাদের সাথে যুক্ত হয়ে ফুয়াদুজ্জামান, বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুবায়ের আল আছেন আমাদের সাথে, আছেন হাম্মাদুর রহমান, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে আহসানুল্লাহ খান ইমন যুক্ত হয়ে আছেন নাটোর থেকে, যুক্ত হয়ে আছেন রিপ্ত দাস, এছাড়াও আলাউদ্দিন আছেন আমাদের সাথে, রয়েছেন আমাদের সাথে জিন্নান আহমেদ, রাকিব হাসানকে দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের সাথে জান্নাত যুক্ত হয়ে আছেন মোহাম্মদপুর থেকে, যুক্ত হয়ে আছেন আমাদের সাথে এদিকটায় ফারজানা ইসলাম, এছাড়াও এসকে হাসিব আছেন, রয়েছেন আমাদের সাথে অনিক চৌধুরী, মোহাম্মদ আলী যুক্ত হয়ে আছেন, তিনি জিজ্ঞাসা করছেন এটা কি নতুন পর্ব। আপনার এছাড়াও যুক্ত হয়ে আছেন মুন সুলতানা, রয়েছেন আমাদের সাথে রাকিব হাসান সৌদি আরব থেকে, রয়েছেন আমাদের সাথে জান্নাত, এছাড়াও আফরান সাদিক আলামিন, এছাড়াও রয়েছেন আমাদের সাথে রনি, রয়েছেন আমাদের সাথে এস অনয়, রয়েছেন আমাদের সাথে মোহাম্মদ মোফাজ্জিল হোসাইন, এছাড়া দেবী ভট্টাচার্য আমাদেরকে শুনছেন, তিনি তার বন্ধু নাহিদ হায়দারকেও যুক্ত হতে আমন্ত্রণ জানিয়েছেন। এবং আপনারাও কিন্তু দেবী ভট্টাচার্যের মতোই আপনার যে কোনো বন্ধুকে আমাদের লাইভের কমেন্টে মেনশন করতে পারেন, কিংবা এই লাইভটি শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারেন ভূত নাইটকে। তবে এই মুহূর্তে আমরা পরবর্তী যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটিতে চলে যাব, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের পছন্দ হবে। ঠিক যেভাবে আমার কাছে লিখে পাঠানো হয়েছে, আমি চেষ্টা করব ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাতে। ভূত নাইট।
আসসালামু আলাইকুম শ্রাবণ ভাইয়া। আমি শিহাব। এখন স্টামফোর্ডে সিএসসিতে পড়ি। যখনকার ঘটনা সে সময় আমি ইন্টার ফার্স্ট ইয়ারের মাত্র উঠেছি। আমার বাড়ি ভোলার চর ফ্যাশন থেকে কিছুটা ভেতরে। আমি আর এই মুহূর্তে দেরি না করে সরাসরি ঘটনায় যাই। আমাদের স্থানীয় বাজারেই রেড লাইফ হাসপাতালের একটি ছোট কমিউনিটি সেবা কেন্দ্র রয়েছে, যাকে আমরা সবাই রেড লাইফ বলেই ডাকতাম। সেখানে 2টা মহিলা মিডওয়াইফ ছিল যারা রোগীদের দেখাশোনা করত। এদের মধ্যে একজনকে দেখতে আমার কাছে কেমন জানি খুব অদ্ভুত টাইপের লাগতো। ওনার হাসিটা খুবই বিশ্রী, আবার কথাও বলতো খুবই জোরে জোরে। আমি ওনাকে দেখলেই এড়িয়ে চলতাম। ওনারা আবার প্রায়ই আমাদের বাসায় আসতো। একদিন রাতে ওনারা 2জন আমাদের বাসায় আসলো। আম্মাকে বলেছে, আপা আজ তো বাহিরে পূর্ণিমার রাত, তাই চলে আসলাম। এসেই এক কথায় 2 কথায় আম্মার সাথে তুমুল গল্প জুড়ে দিল। রাত 12টার দিকে আম্মা আমাকে ডেকে বলল, ওনারা তো আজ যাবেন না। বলল, তুমি গিয়ে রাত্রে রেড লাইফের স্টাফ রুমে থেকে যাও, সাথে কোনো বন্ধুকে নিয়ে যেও। সেদিন আমার আব্বা বাসায় ছিল না। আমি ছোট থেকেই রেড লাইফে যেতে ভয় পেতাম। প্রায় শুনতাম ওই জায়গায় অমুক রোগী মারা গেছে, তমুক মৃত্যুর প্রহর গুনছে। আবার রোগীদের মৃত্যু আর্তনাদও আমার অসহ্য লাগতো। তবুও আমি আম্মাকে কিছুই বলিনি। সারা রাত ফোনে কথা বলতে পারবো সেই জন্য কিছুটা আনন্দও হচ্ছিল। একটা টর্চ লাইট নিয়ে বাজারে এসে আমার সাথে থাকার মতো কাউকে খুঁজছিলাম, কিন্তু কাউকেই আমি দেখলাম না। তাই একাই সেখানে চলে গেলাম। বলে রাখা ভালো, তখন আমাদের এলাকায় বিদ্যুৎ যায়নি। জেনারেটরই ছিল একমাত্র ভরসা, সেটাও আবার রাত 10টায় বন্ধ হয়ে যায়। বিছানাটা সুন্দর করে ঝেড়ে আমি পরিষ্কার করার জন্য একটা হারিকেন জ্বালালাম। বিছানাটা ঝাড়তে যাব, দেখি বিছানায় এক গুচ্ছ কালো চুল পড়ে আছে। ভাবলাম ওনাদেরই কারো হয়তো মেকিং চুল। সেটাকে টেবিলের এক কোণায় রেখে দিলাম। ওয়াশরুমে যাওয়ার খুব দরকার ছিল, কিন্তু আমি জানি না যে ওয়াশরুমটা আসলে কোন দিকে আছে। মোমবাতি জ্বালিয়ে নিয়ে আমি বাথরুম খোঁজাখুঁজি করতে লাগলাম। খুঁজতে খুঁজতে হঠাৎ খেয়াল করলাম অপারেশন রুম লেখা, অর্থাৎ অপারেশন রুমে আমি চলে আসলাম। সাদা 2টি ঝুলানো অ্যাপ্রন দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। তারপরও সাহস করে আমি ভেতরে ঢুকলাম। ভাই, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মনে হলো স্ট্রেচার থেকে কেউ একজন লাফ দিয়ে চোখের আড়াল হয়ে গেল। তখন সত্যি সত্যি আমি অনেক ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি ওই রুম থেকে বের হয়ে এসে দরজার ছিটকানি মেরে দিলাম। বাথরুম না করেই এসে আমি শুয়ে পড়লাম। আমি ঘুমানোর চেষ্টা করছি, সাথে সাথে মনে মনে আমি সূরা কালাম পড়ছি। মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না কোনোভাবেই। এভাবেই কখন যে আমি ঘুমিয়ে পড়েছি সেটা আমার খেয়ালও নেই। মাঝরাতে হঠাৎ করে একটা খচখচানি আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আওয়াজটা হলো বিড়ালের টিনের বেড়ার মাঝে নখ দিয়ে একেবারে খামচানোর মতো আওয়াজ। আমি চুপ করে শুয়ে রইলাম, শব্দের আওয়াজটা বোঝার চেষ্টা করছি এবং সাথে উৎসটাও। হঠাৎ আমার চোখে পড়ল আমার মাথার উপর একটা তক্তার মাঝে আবছা আবছা অন্ধকারে বোঝা যাচ্ছে কিছু একটা ঝুলে ঝুলে নড়ছে, আর সেখান থেকেই আওয়াজটা আসছে। হঠাৎ মনে হলো অপারেশন রুম থেকে কান্নার শব্দের মতো কিছু একটা আসছে, আর আমার ওপরে কাঠে কিছু একটা ঝুলছে আর শব্দ করছে। হঠাৎ সব শব্দ থেমে গেল। আমি ভয়ে ভয়ে হাত দিয়ে টর্চ লাইটটা খুঁজছি। এমন সময় আমার ঘরের দরজায় জোরে জোরে আওয়াজে আমাকে কেউ ডাকছে। আমার আম্মার কণ্ঠ। আমি ধীরে ধীরে উঠলাম। উঠে এত রাত্রে আম্মুর এখানে থাকার তো কথাই না। আমি একটা লাঠি পেলাম পাশেই, হাতে নিয়ে দরজার কাছে গেলাম। তখনও আম্মু ডাকছে জোরে জোরে, মনে হচ্ছে দরজা ভেঙে ফেলবে। আমি লাঠি হাতেই দরজা খুললাম। দরজা খুলতে আম্মা আমাকে জড়িয়ে ধরল, জিজ্ঞাসা করলো সব ঠিক তো। পিছনে তাকিয়ে দেখি ওই 2জন মিডওয়াইফ দাঁড়িয়ে আছে। ওনারা হাসছে আর আম্মাকে বলছে, আপা এগিয়ে দিয়ে আসতে হবে নাকি, একা একা যেতে পারবেন। আম্মা কিছু না বলে আমার হাত ধরে বলল, তাড়াতাড়ি এসো। আমি আম্মার সাথে হাঁটছি আর ভাবছি তক্তার মাঝে ওইটা কি ঝুলছিল, আর কেনই বা এত রাতে আম্মা ছুটে চলে আসলো, আর কেনই বা ওই মহিলাদের হাসি আর এগিয়ে দেওয়ার প্রশ্ন
আম্মা কিছুই বলল না। রেড লাইভের বাহিরেই একটা কুকুর খুবই চেঁচাচ্ছিল। কুকুরের ডাক মরা কান্নার মতো মনে হচ্ছিল। আমি আম্মাকে কিছু একটা জিজ্ঞাসা করতে চাইছিলাম। আম্মা কথা বলতে মানা করল ইশারায়। গভীর রাতে আমি আর আম্মা বাড়ির পথে চলছিলাম। বাসায় এসে আম্মা আমাকে গোসল করালো, কিছু আয়াত পড়িয়ে আমাকে ঘুমিয়ে পড়তে বলল। পরের দিন সকালে আম্মাকে আমি গত রাতের সব কিছু খুলে বললাম। তারপর আম্মা আমাকে যা বলল তা ছিল কিছুটা এইরকম। গতকাল রাতে দুইজন মিডওয়াইফদের মাঝে ওই দাঁতলা মিডওয়াইফ আম্মাকে বলল উনি একদিন একা একা রেড লাইফে ছিল, কারণ পাশের মহিলাটি ওই সময় ছিল না। সেদিন গভীর রাতে একটি খচখচানি শব্দে ঘুম ভেঙে গেছিল তার। অন্ধকারে কিছু দেখতে না পেয়ে হারিকেন জ্বালায়। শব্দটা ক্রমাগত কানের কাছে হাতুড়ি মারার আওয়াজের মতো লাগছে। হঠাৎ করে উপর থেকে এক গুচ্ছ চুল ওনার বিছানার উপরে পড়তেই উনি উপরের দিকে তাকালেন। দেখে ঘরের মাঝে একটা তক্তার মাঝে একটা পা ঝুলছে, আর তক্তার উপর থেকেই ওই শব্দটা আসছে। উনি ছিলেন খুবই সাহসী। ছুটলেন অপারেশন রুমে লাঠি জাতীয় কিছু একটা আনতে। অপারেশন রুমে ওনার চক্ষু কপালে উঠল। তিনি সেখানে গিয়ে দেখেন একটা মানুষ মরে আছে, আর সেটাকে একটা সাদা কাপড়ে জড়িয়ে দুইটা শিশু কান্না করছে। এটা দেখে উনি মূর্ছা গেলেন। সকালবেলা কিছু রেড ক্রস অথরিটিকে জানালে একটা মিলাদের ব্যবস্থা করা হয়, কিন্তু তারপরেও মাঝে মাঝে ওনারা ব্যতিক্রমী অলৌকিক অনেক কিছু দেখতেন। তবে সেগুলো নাকি ওনাদের কাছে এখন স্বাভাবিক মনে হয়। সেটা শুনেই আম্মা সেই রাতে দৌড়ে গিয়েছিল। আশঙ্কায় ছিলেন তার সন্তান কি কোনো বিপদে পড়ে কিনা। এলাকায় এখন আর কমপ্লেক্সটা নেই, কিন্তু জনশ্রুতি আছে এখানে এখনো কিছু একটা সমস্যা আছে। বিভিন্ন সময় আগত রোগীদের মৃত্যু হতো এখানে, আর গ্রামের একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স হওয়ায় এটাই সবার ভরসা। ভাই, ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ লইল। ভূত নাইট দীর্ঘজীবী হোক। শব্দ শব্দ আসলে খুব অদ্ভুত একটা জিনিস। আমরা মাঝে মাঝে ভাবি আমরা যা কিছু দেখি, বা ইংরেজিতে যে শব্দটা আপনারা খুব বেশি শুনে থাকেন হ্যালুসিনেশন, সেটাকে যদি আমরা খুব সুন্দরভাবে বাংলায় আবিধানিকভাবে চেঞ্জ করে বলি, সেক্ষেত্রে অর্থটা দাঁড়ায় দৃষ্টিভ্রম। তার মানে হচ্ছে আমরা যখন কোনো কিছু একটা দেখি, বা যে জিনিসটা আসলে ঘটছে না কিন্তু তবুও আমরা দেখতে পাই, সে সময় আমরা সেটাকে হ্যালুসিনেশন বলে থাকি। তবে শব্দ এমন একটা জিনিস যে জিনিসটা হ্যালুসিনেশন হওয়ার পসিবিলিটি খুব কম। এ কারণেই শব্দ অনেক ইম্পর্ট্যান্ট। এই ধরনের স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা এমন একটি নির্জন জায়গায় স্বাস্থ্যসেবা দেওয়ার মতো একটা প্রতিষ্ঠান বা জায়গা, সেখানকার এইরকম একটা ঘটনা নিশ্চয়ই প্রশ্ন রেখে যাচ্ছে অনেক কিছু। সে প্রশ্নের উত্তর হয়তো আমরা খুঁজবো সবাই মিলে। তবে এই মুহূর্তে একটু দেখতে চাই আমার সাথে কারা কারা যুক্ত হয়ে আছেন। দেখতে পাচ্ছি আমার সাথে ওয়াসি যুক্ত হয়ে আছেন আফতাবনগর থেকে। এছাড়া আমাদের সাথে রয়েছেন কাজী তামিম আহমেদ, তিনি ঢাকা থেকে শুনছেন আমাদেরকে। এছাড়া ওমর ফয়সাল আছেন, বলছে কেমন আছেন ভাই। যুক্ত হয়ে আছেন আমাদের সাথে জুবাইর মাহি, বলছে শ্রাবণ ভাইয়ার কণ্ঠে ভূত নাইট শো বেস্ট। এছাড়াও রয়েছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি রাফি যুক্ত আছেন। রামপুরা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে আছেন ফাতিহা। এছাড়াও এদিকটায় রয়েছেন আমাদের সাথে মারুফ, রয়েছেন আমাদের সাথে সেলিনা রহমান, রয়েছেন পিয়াস কুমার রাজবাড়ী থেকে। এছাড়াও আমাদেরকে
জিন্নান আহমেদ বলছেন তিনি লাশ কাটার গল্প শুনতে চান। রয়েছেন আমাদের সাথে ঐশী ফারজানা, রয়েছেন আমাদের সাথে সিফাত, তিনি বলছেন তো কি অবস্থা সবাই। ওকে, মেহেদি হাসান রয়েছেন উম্মে নাফিজা, রয়েছেন নবী হাসান গাজী। এছাড়াও আমাদের সাথে ঐশী ফারজানা বলছেন হ্যালো ফ্রম খুলনা। মেহেদি হাসান বলছে কেমন আছেন ভাই, আমরা সবাই বেশ ভালো আছি এবং এটাই চাইবো ভালো থাকবার জন্য। আলিফ ইসলাম আলভি আছেন আমাদের সাথে যুক্ত হয়ে, ইমরান ইসলাম আছেন আমাদের সাথে। এছাড়া রাজশাহী থেকে আমাদেরকে শুনছেন স্নিগ্ধ সূচি, সম্রাট শুনছেন আমাদেরকে, রয়েছেন আমাদের সাথে শামীম আহমেদ। এছাড়া আমাদের সাথে কাজী নাফিজা যুক্ত হয়ে আছেন ঢাকা বনশ্রী থেকে, তিনি আমাদেরকে শুনছেন, তার ভালো লাগছে তিনি এমনটাও জানিয়েছেন। রিফাত যুক্ত হয়ে আছেন আমাদের সাথে কমেন্টে। এছাড়া মেহেদি হাসান রয়েছেন ইরানা ইসলাম, তিনি ভোলা থেকে আমাদেরকে শুনছেন, যেই ভোলারই ঘটনা আমরা একটা শুনছিলাম এবং সেখান থেকে আপনার বাসা কত দূরত্ব, যেখানকার ঘটনা সেটা আমাদেরকে শেয়ার করতে পারেন বা জানাতে পারেন। এছাড়াও অনেকেই রয়েছেন আমাদের সাথে, ইব্রাহিম রয়েছেন পাবনা থেকে, রয়েছেন আমাদের সাথে তামিম খান ঢাকা যাত্রাবাড়ি থেকে, তিনি আমাদেরকে শুনছেন। এছাড়া আহমেদ রিয়াজ আছেন যাত্রাবাড়ি থেকে, আমিরুল ইসলাম নাইমও যুক্ত হয়ে আছেন, রিমন আছেন, এছাড়া ফাহিম আলম যুক্ত হয়ে আছেন পর্তুগাল থেকে, আরও অনেকেই। আপনারাও চাইলে তাদের মতো করে আপনাদের কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন বা জানাতে পারেন কে কোথা থেকে শুনছেন, কেমন লাগছে এবং কিভাবে শুনছেন। ভয় পাওয়ার জন্য সবসময় যে আসলে খুব বেশি অন্ধকার প্রয়োজন, বিষয়টা কিন্তু তা না। আমি সবসময় বলি, আপনারা যখন ভূত নাইট শুনবেন, যদি সম্ভব হয় আপনি চেষ্টা করবেন রুমে একটা অন্যরকম আবহ তৈরি করতে। সেক্ষেত্রে দুইটা জিনিস আপনি মাথায় রাখতে পারেন। নাম্বার 1, সেটা হচ্ছে আপনি রুমে কখনো অন্ধকার করবেন না। রুমটাকে যেটা করতে পারেন, সেই আলোটাকে খুব ডিম করে দিতে পারেন, বা যেটাকে আমরা বলতে পারি মৃদু আলোর মধ্যে আপনি বসে ভূত নাইট শুনতে পারেন, যেখানে আলো আর আধারি এই দুটো মিলে খেলা করবে। আপনি সব কিছুই দেখতে পাবেন, তবে খুবই আবছা। আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, আপনার রুমের যে জানালাটা রয়েছে, সেই জানালাটা পুরোপুরি খোলা রাখবেন না। খোলা রাখবেন, তবে এতটুকু যেটা দিয়ে আপনি বাইরে সম্পূর্ণ দেখতে পাবেন না, ততটুকুই দেখতে পাবেন যতটুকু দেখার পর আপনার কাছে মনে হতে পারে হয়তো কিছু একটা আছে। এই অবস্থায় যদি আপনি ভূত নাইট শুনেন, তাহলে আপনার ভূত নাইট শোনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে এবং আপনি আরও ইন্টারেস্ট নিয়ে পুরো ঘটনাগুলো এনজয় করতে পারবেন। ফদুদ জামান যুক্ত হয়ে আছেন, মুনতাহা মারজান যুক্ত হয়ে আছেন, এছাড়া রয়েছেন আমাদের সাথে প্রিন্স আনোয়ার, রিমন বলছেন হাই। এছাড়া আমাদের সাথে তানভীর যুক্ত হয়ে আছেন, মোহাম্মদপুর থেকে আমাদেরকে শুনছেন। আপনারাও জানাতে পারেন কে কোথা থেকে শুনছেন, কেমন লাগছে। জানাবার জন্য আপনাকে মোবাইল ফোনের রাইট মেসেজ অপশানে গিয়ে লিখতে হবে SFM, তারপরে স্পেস দিয়ে আপনার নাম, এরপর আপনার যে কোনো কথা লিখে পাঠিয়ে দিতে পারেন 26969 এই নাম্বারটিতে। যেমনটা আমাদেরকে জানিয়েছেন রাকিন রহমান, তিনি অ্যাম্বুলেন্স নিয়ে কোনো একটা ঘটনা শুনতে চাচ্ছেন। ঠিক সেভাবে আপনারাও আপনাদের পছন্দের ক্যাটাগরি আমাদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া খুব সহজ আরেকটা অপশন হচ্ছে, আপনি কমেন্টেও আপনার যে কোনো কথা জানাতে পারেন। সরাসরি ভূত নাইট শোটি আপনারা শুনতে পাবেন একই সাথে ফ্রিকোয়েন্সি, ফেসবুক লাইভ এবং ওয়েবসাইটের মাধ্যমে। যারা ফেসবুক লাইভের মাধ্যমে টিউন করে আছেন, আপনারা সরাসরি কমেন্টের মাধ্যমেই জানিয়ে দিতে পারেন আপনাদের যে কোনো পছন্দের ঘটনার কথা কিংবা আপনাদের মতামত। এছাড়া সরাসরি আপনি নিজেই ঘটনা বলতে পারবেন, আপনার জীবনের যে কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা, সেটা হচ্ছে ফোন কলের মাধ্যমে। আমাদের নাম্বারটি হচ্ছে 09642964964। অনুষ্ঠান চলাকালীন সময় আপনি যে কোনো সময় কল দিয়ে আপনার ঘটনাটি শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তবে এই মুহূর্তে আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, এবং বরাবরের মতোই আমরা চেষ্টা করব ঠিক যেভাবেই ঘটনাটি আমাদের কাছে শ্রোতা বন্ধুরা লিখে পাঠিয়েছেন বা লিখে পাঠান, ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাবার জন্য। নাইট
আসসালামু আলাইকুম ভাইয়া। আশা করি ভালো আছে। আমার নাম কাজী নাফিসা। অনেকদিন ধরেই আমি ভূত নাইট শুনছি। খুব ভালো লাগে শুনতে, তাই ভাবলাম আমার লাইফে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটা আজ আপনাদের সাথে শেয়ার করি। ঘটনাটা ঘটে আমাদের আগের বাসায়, যেখানে আমি আমার জন্ম থেকে ১৩ বছর পর্যন্ত ছিলাম। বাসাটা আমাদের নিজেদেরই ছিল। আমি ছোট থেকেই অনেক কিছু দেখেছি। কখনো মধ্যরাতে দরজার আড়ালে কালো অবয়বকে দেখেছি, তো কখনো রাতে ওয়াশরুমে যেতে গিয়ে ওয়াশরুমের দরজার সামনে বিকৃত মুখ নিয়ে কোনো অবয়বকে বিচ্ছিরিভাবে তাকিয়ে থাকতে দেখেছি। এসব কাহিনী নিয়ে আমি কখনো ভাবিনি, কারণ জিন আছে আর সে থাকবেই। ভয় পাওয়ার মতো এখানে কিছুই নেই। তবে ভয় দেখাবেই তাই শুধু আল্লাহ আল্লাহ করতে করতে সেই মুহূর্ত পার করে দিতাম। কিন্তু সেদিন আমি যেটা দেখেছি আর যেটা ঘটেছে আমার সাথে, সেটা কোনোদিন আমি ভুলব না। যাই হোক, আসল ঘটনায় আসি। সালটা ২০২৩। ২০২৩ সালের ঈদের পর আমাদের বাসায় অনেক গেস্ট ইনভাইটেড ছিল, তাই সকাল থেকেই সবাই বাড়ির কাজে ব্যস্ত ছিল। সেদিন সকাল থেকে আকাশটা ভালোই ছিল, কিন্তু হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। দুপুর ১২টা-১টার দিকে মনে হচ্ছিল ঠিক যেন রাত হয়ে গেছে। বৃষ্টিও হচ্ছিল খুব, তাই গেস্টরা আসতেও একটু দেরি করছিল। তো অতিথিদের মধ্যে আমার এক আপু ছিল, যার ৬ থেকে ৭ বছরের একটা ছেলে ছিল। বাচ্চাটা আমার সাথে দেখা হলেই খুব মিশত, খেলা করত, গল্প করত। কিন্তু হঠাৎ তারা অসুস্থ হয়ে যাওয়ায় সেদিন আর আসবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল। যাই হোক, সেদিন বাসায় সব রান্না শেষ। মা আর মেজো আপু টুকটাক কাজ করছিল, কিন্তু আমার খুব বিরক্ত লাগছিল, কারণ আমি তখন ছোট। আমার বয়স ১২ কিংবা ১৩ হবে, তাই আমার বিশেষ কোনো কাজ ছিল না। আমাকে কোনো কাজ করতে দেওয়াই হচ্ছিল না, তাই আমি তখন আমাদের ঘরে খাটে শুয়েছিলাম। আমরা ৩ বোন একই খাটে ঘুমাতাম, তাই আমাদের খাটটা সাধারণ খাটের তুলনায় একটু বেশি বড় ছিল। তাই ওই খাটে শুয়ে থাকতে আমার অনেক ভালো লাগতো। যাই হোক, আমি আগেই বলেছি সেদিন আকাশের অবস্থা ভালো ছিল না, তাই ঘরটা বেশ অন্ধকার ছিল, কারণ আকাশ কালো, বাইরে কোনো আলো আসছিল না। আমিও আর রুমে লাইট জ্বালাইনি। আমি তখন শুয়েছিলাম ঠিকই, কিন্তু ঘুমানোর ইচ্ছে আমার ছিল না, আর দুপুরে আমি ঘুমায়ও নাই। এছাড়া বলে রাখা ভালো, আমার খুব ঘুম হালকা। আমি ঘুমালেও আশেপাশে কি হচ্ছে আমি তার সবই টের পাই। চারপাশ অন্ধকার। আমি তখন একা পাশ ফিরে শুয়েছিলাম। রুমে আর কেউ ছিল না, কিন্তু হঠাৎ মনে হলো কেউ কেউ মানে কোনো একটা ছোট বাচ্চা দৌড়ে আমার খাটে এসে, মানে ঘরের ভেতরে এসে খাটে লাফ দিয়ে উঠে আমার গা ঘেঁষে বসেছে এবং আমার পায়ের উপর হাত রেখেছে। আমি স্পষ্টই সেই ফিলটা পাচ্ছিলাম। বাচ্চারা দৌড়ালে, লাফালাফি করলে সেগুলো বোঝা যায়, আওয়াজও হয়, আর তাই আমিও আওয়াজ পেয়েছিলাম। আর আমাকে ধরার যে অনুভূতিটা, সেটাও আমি টের পেয়েছিলাম। কিন্তু তখনও আমি পেছন ফিরে তাকাইনি, কারণ আমি ভেবেছিলাম হয়তো অতিথিরা এসে গেছে আর শেষ মুহূর্তে হয়তো আপুরাও এসেছে। বাচ্চাটা হয়তো আপুর সেই ছেলেটাই, কারণ আপুর সেই বাচ্চা ছাড়া আমাদের বাড়িতে আর কোনো ছোট্ট বাচ্চা ছিল না, আর আসার কথাও নয়। আমি ভাবলাম এখন আর পেছনে ফিরলে বাচ্চাটা আমাকে অনেক বিরক্ত করবে, তাই একটু দুষ্টমি করার জন্য আমি চোখ বন্ধ করে রেখেছিলাম। ভেবেছিলাম বাচ্চাটা আমাকে ডাকবে, কিন্তু কিছুক্ষণ বড় যখন আমাকে আর ডাকলো না, আমি ভাবলাম কি হলো। তখন আমি আরো ভালোভাবে অনুভব করলাম যে বাচ্চাটার হাত স্বাভাবিকের চেয়ে খুব ঠান্ডা, আর স্বাভাবিকের তুলনায় অনেক ভারীও, যেটা আমি খুব ভালোভাবে অনুভব করতে পারছিলাম। আমি ভাবলাম এমন তো কোনো নর্মাল বাচ্চার হাত হতে পারে না। তাই আমি আস্তে করে চোখ খুলে পেছন ফিরে দেখলাম যে সত্যি একটা ছেলে বাচ্চা। আপুর ছেলের মতোই তার দেহের গঠন। অন্ধকারের মধ্যে আমি তার হাত পা সব দেখলাম। সে নীল একটা পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে আমার গা ঘেঁষে বাচ্চাদের মতো করেই বসে আছে। কিন্তু আমি যখন তার মুখ দেখার জন্য তাকালাম,
আমি শিওর হওয়ার জন্য যে কে এই বাচ্চাটা। তখন আমি যা দেখেছিলাম তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি দেখলাম তার মাথা নেই। আমি তার মাথা দেখতে পেলাম না। মানে বাচ্চাটার কোনো মাথাই ছিল না। বিশ্বাস করুন, আমি তার মাথার এক অংশও দেখতে পাইনি। বাচ্চাটাকে দেখে মনে হচ্ছিল যেন সে মাথা ছাড়াই জন্মেছে। তখন আমি ভাবলাম এটা হয়তো আমার স্বপ্ন, আমি স্বপ্ন দেখছি। কিন্তু না, আমি স্পষ্ট অনুভব করছি আর দেখছি, যে স্পষ্টভাবে বুঝতে পারছি সবকিছু বাস্তব। এটা কোনোভাবেই স্বপ্ন হতে পারে না। আমি তখন ভীষণ ভয় পেয়ে গেছিলাম। কিন্তু সেই মুহূর্তে আমি মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছিলাম না, হাত পাও নাড়তে পারছিলাম না। মনে হচ্ছিল বাচ্চাটা যেন ওই এক হাত দিয়েই আমাকে শক্ত করে ধরে রেখেছে। মনে হচ্ছিল আমার শরীরের ওপর কোনো ভারী কিছু একটা ভর করেছে। তখনও মনে হচ্ছিল সে ঠিক আমার পাশে বসে আমার পা ঘেঁষে আছে। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। ওই অবস্থায় কিছুক্ষণ শুয়েছিলাম, আবার চোখ খুলে তাকালাম, ভাবলাম আমি হয়তো ভুল দেখছি। কিন্তু না, আমি আবারও যখন চোখ খুললাম তখন দেখলাম সেই একই বাচ্চা একই অবস্থায় বসে আছে। আমি তখন শুধু আল্লাহর নামটা একবার উচ্চারণ করতে চাচ্ছিলাম, কিন্তু আমার সেটা উচ্চারণ করতেও খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কেউ আমার মুখটা চেপে ধরে আছে। কিন্তু আল্লাহর রহমতে তখন মা আমাকে রান্নাঘর থেকে ডাক দেয়, আর আমি অস্পষ্টভাবে হলেও অনেক কষ্টে আল্লাহর নামটা নিতে পারি। এরপরেই আমার মনে হলো বাচ্চারূপী অবয়বটা দ্রুত আমাকে ছেড়ে আমার পাশ থেকে খাটে থেকে নেমে চলে গেল। খাট থেকে নামার পর তার চলে যাওয়ার পরও আমি পায়ের শব্দ স্পষ্ট শুনছি। আমার মনে হলো কোনো ভারী কিছু একটা আমার শরীর থেকে নেমে গেল। তারপর আমি আর শুয়ে থাকতে পারলাম না। আমি এক লাফ দিয়ে খাট থেকে নেমে দৌড়ে মায়ের কাছে গেলাম। গিয়ে দেখি মা রান্নাঘরে কাজ করছে, আর বাসায় তখনও কোনো গেস্ট আসেইনি। সবচেয়ে অবাক হলাম ঘড়ির সময় দেখে, কারণ আমি শুয়েছিলাম 12টা 30 আর উঠেছি 12টা 45। মানে সময়টা খুবই কম ছিল। কিন্তু আমার মনে হচ্ছিল আমি অনেকক্ষণ, মানে প্রায় ঘন্টা খানেক ধরে এক পাশ হয়ে শুয়েছিলাম। আর আমার বাম সাইডেও প্রচুর ব্যথা করছিল, প্রায় অবশ হয়ে যাচ্ছিল। আমি তখনও ভাবলাম হয়তো আমি স্বপ্ন দেখছি। কিন্তু না, স্বপ্নে কখনো মানুষের হাত এত স্পষ্ট আর বাস্তব অনুভূতি দেয় না। সেদিনের ঘটনা আমি আমার মা বাবাকে আজ পর্যন্ত বলিনি। ওই দিনের পর আমার অন্য কোনো সমস্যা হয়নি, শুধু শরীরে ব্যথা ছিল কিছুদিন। আমি সত্যিই জানি না ওই দিন আমার সাথে কি হতো যদি না আমি জোর করে কষ্ট করে আল্লাহর নামটা অস্পষ্ট করে হলেও উচ্চারণ করতাম। আর যদি না আমার মা আমাকে ডাকতো, সেই দিনই এই ঘটনার পর আমি মায়ের সাথেই সারাদিন ছিলাম। ওই ঘরে সেদিন আর পা রাখিনি আমি। এই ছিল আমার সেই ভৌতিক অভিজ্ঞতা, যা আমার সাথে সত্যিই ঘটেছিল, যেটা আমি আজও ভুলতে পারিনি। তবে এখন আমরা ওই বাসায় আর থাকি না। আমার পুরো পরিবার ওই বছরই আমাদের নতুন ফ্ল্যাটে আমরা শিফট করি। আমি জানি না আমরা এই ঘটনাটা কেমন লাগবে সবার কাছে। আমার এই ঘটনা পড়ে শোনাবেন কিনা তাও জানি না, তবে পড়ে শোনালে ভালো লাগবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কেন জানি সবসময় সব অলৌকিক এবং ভৌতিক ঘটনা দেখবেন রাতের বেলায় ঘটে। তবে ভয়টা আসলে তখন লাগে যখন আপনি এমন ঘটনাও শুনতে পান বা জানতে পারেন যে দুপুর 12টা
মানে সূর্য যে সময় একেবারে মাথার উপরে থাকে সেরকম একেবারে দিনের বেলা বা মধ্য দুপুর বেলাতেও আপনার নিজের ঘরে, যেখানে কিনা আপনার মা আবার আপনার বোন রান্নাঘরে রয়েছে, মানে আপনার থেকে খুব কম দূরত্বে, সেখানেও যখন আপনার সাথে এমন কিছু একটা ঘটতে পারে যার জন্য আপনি মোটেও প্রস্তুত না, তাহলে একবার চিন্তা করুন বাদবাকি যে ঘটনাগুলো আমরা শুনি বা যারা আসলে নির্জন কোনো একটা পরিবেশে একা কোনো একটা পরিস্থিতির সম্মুখীন হয় তাদের ওপর দিয়ে কি যায়, কিংবা তারা কি পরিমাণ ভয়ের মধ্য দিয়ে যায়। যে কোনো ভৌতিক অভিজ্ঞতা শুধুমাত্র যারা ফেস করে তারাই একমাত্র বলতে পারে, বা তারাই একমাত্র হয়তো চায় যাতে অন্য কারো জীবনে কখনো এই ধরনের ঘটনার সম্মুখীন হতে না হয়। আমাদের সাথে যুক্ত হয়ে আছেন অনেকেই, তাদের কথা আমরা শুনছিলাম। পাশাপাশি আপনাদেরকে এটাও মনে করিয়ে দিতে চাই, আপনারাও কিন্তু আপনাদের জীবনে ঘটে যাওয়া যে কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন বেশ কয়েকটা উপায়ে। তার মধ্যে একটা সহজ উপায় হচ্ছে আপনি ইমেইল করতে পারেন। ইমেইল করবার জন্য আপনাকে যেতে হবে মেইলে, তারপরে আপনার ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে, যেটা ভূত964@gmail.com। আমি আবারও বলছি, ভূত BH964@gmail.com। আপনারা এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করে আপনাদের ঘটনা লিখে অথবা রেকর্ড করে আমাদের কাছে পাঠাতে পারেন। এছাড়া আরেকটা উপায় হচ্ছে আমার ফেসবুক পেজ, আর যে শ্রাবণ নামে যেটি রয়েছে সেই পেজের ইনবক্সেও আপনারা আপনাদের ঘটনা লিখে পাঠাতে পারেন। এবং একই সাথে আপনারা যদি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান সেক্ষেত্রেও চাইলে কিন্তু আপনার যে কোনো ঘটনা সেখানটায় লিখে পাশাপাশি আপনার আগ্রহের কথা লিখে আমার ফেসবুক পেজ আর যে শ্রাবণ নামে যেটি রয়েছে সেটার ইনবক্সে জানাতে পারেন। ভূত নাইট টিম শেষ ক্ষেত্রে আপনার আগ্রহের কথা বিবেচনা করে আপনার সাথে যোগাযোগ করবে এবং সম্ভব হলে অবশ্যই যুক্ত করে নেওয়া হবে, বা আপনাকে সাথে নিয়েই আমরা এই ভূত নাইটের যে ঘটনা সে ঘটনা শুনবো আপনার মুখ থেকে স্টুডিওতে বসে। এই মুহূর্তে আমরা একটু ফোন কলে যেতে চাই। যেমনটা বলেছিলাম যে আপনারা সরাসরি অনুষ্ঠান চলাকালীন সময় আপনাদের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারবেন ফোন কলের মাধ্যমে। দেখতে চাই ফোন কলের ব্যাপারে তারা অপেক্ষা করছেন তাদের জীবনে হয়তো অভিজ্ঞতা জানানো। হ্যালো, কে আছেন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা প্রাণীগঞ্জ থেকে মুস্তাকিম চলে যাচ্ছিলাম। আচ্ছা, আপনার জীবনে এমন কোনো ঘটনা রয়েছে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান? আজকে আমি আমার লাইফে সামান্য শেয়ার করবো না, আজকে আমি আমার মামার লাইফের উপর শেয়ার করবো। আমরা শুনবো, আপনি সরাসরি আমার মামা ঢাকা থেকে বাসা থেকে বের হয়ে বাজার গিয়েছিল। তো বাসা থেকে বের হয়ে আপনার বাজছে 3টা, দুপুর 3টা। দুপুর তিন। আমাকে কাজে বের হয়েছিল, তো বড় অনুষ্ঠান থেকে তখন নিয়ে সেখান থেকে হয় কি মামাকে পরে মামা থেকে বলতে পারছে মামাকে তখন মানে অপ্রস্তুত থাকতে আমার সামনে কাছে এসে বলতে যে দেখে রেখেছে আমাদের বলতে ভালো হবে। তো পরে মামা আর কি বলছে যে আমি যে মাত্র ঘুরে নিয়েছি আমি ঘুরে পরে অনেক মানে গল্প দিতে পরে আমি বয়স থেকে কাপড় কিনে পরে আমার বললো যে মানে বের করে যাচ্ছে আমার থেকে আমার মানে গ্রামের পরিস্থিতি পুরো গাছ হয়েছে। পরে মানে আমার মাথাটা ঘুরতে হয় মানে তিনি কিছু দেখতে পান না। না না অবশ্যই শব্দ শব্দের সাথে কথা বলছেন। অনেকটা কথাটা ধন্যবাদ। ঘটনাটা কোন জেলায়? আরেকটা এটা আমাদের দুজন ঢাকা বুঝি। আরেকটা ঘটনা শেয়ার করতে চান? হ্যাঁ হ্যাঁ আমার আমাদের একটা আমার সাথে গিয়েছিল আমার সাথে অনেক লম্বা একটা গাড়ি খুব সুন্দর করতে আমার নাম মামা মামা খুশি খুশি টাকা মানে মামা মোটামুটি বয়স বা একটা করে তখন মনে করেন
আমার পেশার পরে যখন বের করে তখন আমি হচ্ছে মামা বলে বললাম মামা যখন এগুলো শুনে করতে পারা এবং আমার যে কি মনে করলাম যে কি শোনেন কারণ যখন আমাদের কোনো জিনিসের চিন্তা থাকে আমি যদি মনে মনে ভাবছি আপনি এটা কিভাবে দেখতে পারেন এখন আমাকে জানাবেন চেষ্টা করে ভিডিও করে দেবেন আমাকে ভিডিও মানে তিনি হচ্ছে মসজিদে নামাজে বারান্দায় বসে একটা মানুষের উপস্থিতি পেয়েছে। তারপর তিনি মনে মনে মন্তব্য করেন এরপরে এই লোকের সাথে আবার তার কনভারসেশন হচ্ছে। হ্যাঁ 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 ওয়াও, এটাও কি পরে জিঞ্জিরারই ঘটনা? হ্যাঁ হ্যাঁ যে ঘটনা ওকে ওকে। কোন মসজিদের ঘটনা এটা বলা যাবে না কারণ অনেকে আপনাকে শুনে তো ভাইয়া না না, আমরা আমরা আপনার কাজিন আপনাকে আমরা শুনছে। মসজিদের নাম জানতেও চাই না। নুসরাত, ভালো থাকবেন। আপনার এই ঘটনা ভাই, শেয়ার আপনিও করার ভালো জন্য থাকবেন। অসংখ্য ধন্যবাদ। জি ভাইয়া, ভাই আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে নুসরাত যুক্ত ছিলেন এবং তিনি তার ঘটনা, অ্যাকচুয়ালি তার না, তার মামার দুইটা ঘটনা আমাদের সাথে শেয়ার করছিলেন। আপনারাও কিন্তু শেয়ার করতে পারবেন আপনাদের ঘটনা সরাসরি আমাদের সাথে ফোন কলের মাধ্যমে। নাম্বারটা হচ্ছে 09642964964। এই মুহূর্তে আরেকটা কলে যাব এবং দেখব কে আছেন আমাদের সাথে। হ্যালো, কে আছেন, কোথা থেকে বলছেন? ভাই আমার একটা ঘটনা ছিল। জি, আপনি বলবেন, নামটা জাস্ট বলবেন এবং কোথা থেকে বলছেন, তারপরে আপনি সরাসরি ঘটনায় চলে যেতে পারেন। আমি বনশ্রী থেকে বলছি ভাই। জি, বনশ্রী থেকে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিশকাত। মিশকাত। মিশকাত, আপনি জি। সরাসরি ঘটনায় চলে যেতে